ভারতের কেরালায় আতশবাজি থেকে মন্দিরের আগুনে পুড়ে নিহতের সংখ্যা বেড়ে শতাধিক, আহত 350-রও বেশি। বিধানসভায় নির্বাচিত হলে আসাম থেকে বাংলাদেশিদের বহিষ্কারের ঘোষণা বিজেপির। ভরাডুবির আগে বিরোধী নেতাদের দেশ ছাড়তে বললেন মমতা। ফ্রান্সে হামলার পরিকল্পনা ছিল ব্রাসেলস হামলাকারীদের, স্বীকারোক্তি অব্রেইনির। সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা বেলজিয়ামের। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, সমালোচনার মুখে আয়কর পরিশোধের বিবরণী প্রকাশ করলেন ক্যামেরন। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ভারতের কেরালায় একটি মন্দিরে আগুন লেগে শতাধিক মানুষ মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন 350-রও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার ভোর 3টার দিকে কোল্লাম শহরের পুতিনগাল মন্দিরে আতশবাজি থেকে আগুনের সূত্রপাত বলে জানায় স্থানীয় পুলিশ। এ ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে জরুরি বৈঠক ডেকেছে রাজ্য সরকার। মুহুর্মুহু আতশবাজির শব্দ আর আলোকছটা মুহূর্তেই রূপ নেয় মৃত্যু ফাঁদে। আতশবাজির স্ফুলিঙ্গ থেকে কেরালার পুতিনগাল মন্দিরে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুড়ে মারা যায় অন্তত 20 জন। গুরুতর দগ্ধ অনেককে হাসপাতালে নিলে সেখানে আরও অনেকের মৃত্যু হয়। ঐতিহ্যের অংশ হিসেবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার মধ্যরাতে অন্তত 10 থেকে 15,000 মানুষ জড়ো হয়েছিলেন আতশবাজির প্রতিযোগিতায় অংশ নিতে। আগুনের তীব্রতায় ধসে পড়েছে মন্দিরের কয়েকটি অংশের ছাদ। ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের কোল্লাম ও 60 কিলোমিটার দূরে ত্রিভান্দ্রামের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিহতদের বেশিরভাগেরই মরদেহ ত্রিভান্দ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। পরিচয় নিশ্চিত হলেই স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পরপরই টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনা তাকে স্তম্ভিত করেছে উল্লেখ করে হতাহতদের প্রতি সমবেদনা জানান। কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি সহ রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে সপ্তাহে অন্তত 2 বার আতশবাজি ফোটানো হয় বলে দুর্ঘটনার আশঙ্কায় এই প্রতিযোগিতা নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ভারতের ছত্তিশগড়ে 122 মাওবাদী বিদ্রোহী স্থানীয় প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছে। শনিবার রাজ্যের সুকমা জেলার সশস্ত্র বিদ্রোহীরা রাস্তার পুলিশ কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর মাওবাদী বিরোধী তীব্র অভিযানের মধ্যেই এই ঘটনা ঘটল। একসঙ্গে শতাধিক বিদ্রোহীর আত্মসমর্পণকে বড় বিজয় হিসেবে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ। সুকমা জেলাটি মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রাস্তার জেলা পুলিশ জানায়, বিদ্যমান নীতি অনুসরণে আত্মসমর্পণ করা মাওবাদীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ভারতের আসাম থেকে বাংলাদেশিদের বহিষ্কার করার প্রত্যয় ব্যক্ত করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। দ্বিতীয় পর্বের বিধানসভা নির্বাচনের আগে শনিবার আসামে এক নির্বাচনী সমাবেশে এই ঘোষণা দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। একইভাবে রাজ্যে বিজেপি নির্বাচিত হলে যে কোনো মূল্যে অনুপ্রবেশ বন্ধ করা হবে বলে জানিয়েছেন দলের প্রধান অমিত শাহ। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলেরই জয় জয়কার হবে বলে আশা প্রকাশ করেছেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিরোধী নেতাদের নির্বাচনে ভরাডুবির আগেই দেশ ছাড়ার পরামর্শ দেন। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমানে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার। এর আগে শনিবার শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে বিরোধী বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন লন্ডনে থাকবে না, আমেরিকায় থাকবে, আগে থেকে টিকিট কেটে রাখো। মানুষ তার জবাব দেবে। কংগ্রেস আর সিপিএম ভাবছে এটা ওদের জমিদারি হয়ে গেছে। মুর্শিদাবাদের মানুষকে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, এমনি এমনি জোর করে রিডিং করে ভোট করে নেবে।
এদিকে দ্বিতীয় পর্বের ভোটের আগে পশ্চিম মেদিনীপুরে এক তৃণমূল নেতার খুন হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে শুরু হয়েছে বাকযুদ্ধ। মানস ভূঁইয়ার নেতৃত্বে ওখানে প্রায় 50 থেকে 60 জন দুষ্কৃতকারী গাড়িগুলোকে আটকায়। প্রথমে যে দুটো গাড়িতে যারা আমাদের কর্মীরা ছিল তারা ছিটকে চলে যায়, কিন্তু ও যেতে পারেনি। সকালে শুনছি যে আপনার জয়দেব জানা যে মদ্যপ মাতাল একটা নোটোরিয়াস ক্রিমিনাল, সে নাকি মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে। বিধানসভা ক্ষেত্র দ্বিতীয় পর্বে ভোটের প্রচারণার শেষ দিন শনিবার আসামে বিজেপির আলাদা নির্বাচনী সভায় যোগ দেন দলের সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তারা উভয়ই আসামে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমি সবাইকে নিশ্চিত করে বলতে চাই, আপনারা যদি বিজেপিকে নির্বাচিত করেন তবে 3 মাসের মধ্যে আসাম থেকে সব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে আর বাংলাদেশের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। बांग्लादेश के साथ लगी हुई है बहनों भाइयों, उसको हम पक्की तरह से सील करेंगे कि पॉलिटिकल विल नए घुसपैठियों को আসামে এমন এক সরকার দরকার যারা সত্যিকার অর্থেই অবৈধ অনুপ্রবেশ রুখতে কাজ করবে। যারা এরই মধ্যে ঢুকে পড়েছে তাদেরকে চিহ্নিত করে বৈধ উপায়ে বহিষ্কার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো উচিত। उससे निकालने का प्रयास करें। আসাম ও পশ্চিমবঙ্গে দ্বিতীয় পর্বের বিধানসভা নির্বাচনের প্রচারণা শনিবারই শেষ হয়েছে। কাল পশ্চিমবঙ্গের 31 ও আসামের 61 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারত পাকিস্তান শান্তি আলোচনায় মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পাকিস্তানের পক্ষ থেকে দুদেশের শান্তি প্রক্রিয়া থমকে আছে বলে ঘোষণা দেওয়ার পরপরই এই প্রস্তাব দেওয়া হলো। এক বিবৃতিতে বান কি মুন বলেন, জাতিসংঘ সদস্য রাষ্ট্রের মধ্যে যে কোনো সংঘাতময় পরিস্থিতি বন্ধের উদ্যোগ নেওয়া তার কার্যালয়ের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু এতে দুই দেশের সম্মতি প্রয়োজন বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। ভারত পাকিস্তান উত্তেজনা বন্ধে বান কি মুনের এই আহ্বানের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। রোববার লাইন অফ কন্ট্রোলের কাছে পুঞ্চ জেলার সীমান্তে পাক সেনারা কোনো ধরনের উস্কানি ছাড়াই গুলি ছোড়ে বলে দাবি করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের বেলুচিস্তানে 34 জন বিদ্রোহীকে হত্যার কথা জানিয়েছে সরকারি বাহিনী। শনিবার সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, টানা 3 দিনের অভিযানে তাদের হত্যা করা হয়েছে। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কাছাকাছি কালাত জেলায় গেল বুধবার অভিযান শুরু করে সরকারি বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ জব্দ করা হয়। পরে তা গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়। সেনাবাহিনী বরাবরই অভিযানে বিদ্রোহীদের হত্যার দাবি করে আসলেও স্থানীয় গণমাধ্যমগুলোর অভিযোগ, তারা বেলুচিস্তানের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে অপহরণ করে হত্যা করছে। ব্রাসেলসে হামলাকারীরা ফ্রান্সে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন বেলজিয়ামের প্রসিকিউটর। গত মাসের ওই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন 2 দিন আগে বিশেষ অভিযানে আটক হওয়া মোহাম্মদ আব্রিনি। ব্রাসেলস হামলার পর মূল সন্দেহভাজনের টুপি পরিহিত প্রকাশিত ছবিটি তারই বলে জানিয়েছে বেলজিয়াম সরকার। এর মধ্যেই আব্রিনি সহ ওই ঘটনায় গ্রেফতারকৃত 6 জনের মধ্যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে বেলজিয়ামের সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল। প্রার্থনা আর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ব্রাসেলস হামলায় নিহতদের স্মরণ করেছেন দেশটির বিভিন্ন ইসলামী সংগঠনের সদস্যরা। শনিবার ব্রাসেলসের মালবেক মেট্রো স্টেশনের সামনে জড়ো হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা। আমরা আজ এখানে গত মাসে হামলায় নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে এসেছি। এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে হামলার পর অন্যান্য ধর্মের অনুসারীরা মুসলিম সম্প্রদায়কে দোষারোপ না করায় আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল বেলজিয়ামবাসীর প্রতি সমর্থন জানাচ্ছি। বেলজিয়ামের সব নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সন্ত্রাস বিরোধী অভিযানে আমাদের ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীর কার্যক্রম প্রশংসার যোগ্য। তবে আমাদের সবার সতর্ক থাকতে হবে। সবার নিরাপত্তার স্বার্থে আমরা এরই মধ্যে বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। এর অংশ হিসেবে বেলজিয়াম জুড়ে অতিরিক্ত সেনা ও পুলিশ নিয়োজিত থাকবে। ব্রাসেলসে হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার আব্রিনি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন দেশটির সরকার পক্ষের আইনজীবী। প্যারিস হামলার পর থেকেই ইউরোপের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন আব্রিনি। বোমা হামলার পর গ্রেফতার 6 জনের মধ্যে সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে মূল সন্দেহভাজন মোহাম্মদ আব্রিনিও রয়েছে।
এদিকে ব্রাসেলস হামলায় জড়িত সন্ত্রাসীরা প্যারিসেও হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। সিরিয়া সংকট সমাধানে রুশ উদ্যোগের প্রশংসায় দামেস্ক। ইরাকে মার্কিন জোটের বিমান হামলায় 42 আইএস জঙ্গি নিহত। বিরোধীদের পদত্যাগের দাবির মুখে গেল অর্থ বছরের আয়কর বিবরণী প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরনই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি নিজের আয়কর বিবরণী জনসমক্ষে তুলে ধরলেন। পানামা পেপারসে ক্যামেরনের প্রয়াত বাবার নাম আসার জের ধরে আয়কর ফাঁকির অভিযোগের বিষয়ে তদন্ত করতে একটি নতুন টাস্ক ফোর্স গঠনেরও ঘোষণা দিয়েছেন তিনি। লন্ডনে এ বিক্ষোভ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগ দাবিতে। মোসাক ফনসেকার ফাঁস হওয়া গোপন নথিতে ক্যামেরনের বাবার নামও এসেছে, যিনি ভিন দেশে কোম্পানি গঠন ও সেই কোম্পানিতে অর্থ বিনিয়োগের অজুহাতে কর ফাঁকি দিয়ে লাভবান হয়েছেন। পিতার কোম্পানির অংশীদার হিসেবে ক্যামেরনও একইভাবে লাভবান হয়েছেন। এমন তথ্য বেরিয়ে আসার পর প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরনের পদত্যাগ দাবিতে ফেটে পড়ে ব্রিটেনবাসী। শনিবার বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হলে একজনকে আটক করা হয়। ব্রিটেনবাসীর জন্য ক্যামেরন উপযুক্ত প্রধানমন্ত্রী নন, কারণ তিনি তার নিজের কাজ ঠিকমতো করছেন না। ক্ষমতা নিয়ে বসে আছেন অথচ কাজ করছেন না, এমন প্রধানমন্ত্রী আমরা চাই না। পরিবর্তন দরকার, আর এই আন্দোলনেই পরিবর্তনের সূচনা হবে। পানামা পেপারস নামে খ্যাত নথিগুলোতে বিশ্বের ক্ষমতাশীল ও ধনী ব্যক্তিদের কর ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলার তথ্য বেরিয়ে এসেছে। এসব নথিতে ক্যামেরনের প্রয়াত বাবা ইয়ান ক্যামেরনের নাম আসার পর বাবার সঙ্গে ক্যামেরনের আর্থিক সম্পর্কের বিস্তারিত প্রকাশ করার দাবি তোলেন পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্যরা। এসব দাবির মুখে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শনিবার নিজের সম্পদ ও আয়কর বিবরণী প্রকাশ করেন ক্যামেরন। 2014-15 অর্থ বছরের এই আয়কর বিবরণী থেকে জানা যায় প্রায় 2,307 পাউন্ড আয়ের ওপর প্রায় 76,000 পাউন্ড আয়কর প্রদান করেছেন ক্যামেরন। তার আয়ের মধ্যে আছে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া বেতন, নিজ দল টরি পার্টি থেকে পাওয়া ভাতা, লন্ডনের নটিং হিলে পারিবারিক বাড়ি ভাড়া থেকে পাওয়া অর্থ এবং ব্যাংকে জমানো অর্থের সুদ। একই সঙ্গে আয়কর ফাঁকির অভিযোগের বিষয়ে তদন্ত করতে একটি নতুন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতো আর্জেন্টাইন প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রিও নিজেকে নির্দোষ দাবি করেছেন। পানামা পেপারসে নাম আসার পর তিনি বলেন, অবৈধভাবে কর ফাঁকি দিয়ে অর্থ আয় করেননি তিনি। বাহামা ভিত্তিক একটি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন ম্যাক্রিও, যার প্রতিষ্ঠাতা ছিলেন তার বাবা, যেটি পরে বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিয়ার সংকট নিরসনের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারে প্রেসিডেন্ট আসাদের কোনো ভূমিকা থাকতে পারবে না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দেশটির প্রধান বিরোধী জোট এইচএনসি। সিরিয়ার শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাশিয়া নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে দেশটির ভূয়সী প্রশংসা করেছেন সিরিয়ার সমঝোতা বিষয়ক মন্ত্রী আলী হায়দার। এদিকে ইরাকের মসুল এবং রামাদি শহরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় প্রায় অর্ধশত আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। শনিবার ইরাকের মসুল থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাখমুর অঞ্চলে আইএসের দুটি সদর দফতর লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। এতে নিহত হয় অন্তত 25 আইএস জঙ্গি। বিমান হামলায় সদর দফতর দুটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। এদিন আনবার প্রদেশের রামাদি শহরেও আইএসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় নিহত হয় অন্তত 17 আইএস জঙ্গি। এসব হামলায় আইএসের বেশ কিছু অস্ত্রবাহী যানও ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ইরাকে আইএস বিরোধী যুদ্ধ ধীরে ধীরে জোরদার হয়ে উঠলেও সিরিয়ার রণাঙ্গনগুলো তুলনামূলকভাবে শান্ত। এ অবস্থায় সোমবার জেনেভায় শুরু হতে যাচ্ছে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনার পরবর্তী পর্যায়ে। আলোচনাকে সামনে রেখে দেশটির প্রধান বিরোধী গোষ্ঠী উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এইচএনসি আবারও জানিয়ে দিয়েছে, সিরিয়ার রাজনৈতিক সংকট নিরসনে প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারে প্রেসিডেন্ট আসাদের কোনো ভূমিকা তারা মেনে নেবে না। জেনেভা সম্মেলনে এ বিষয়ক কোনো আলোচনাতেও তারা অংশ নেবে না। আমরা অবশ্যই জেনেভায় যাব এবং আলোচনায় অংশ নেব, তবে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আসাদের ভূমিকার বিষয়ে কোনো আলোচনা হতে পারবে না। আসাদকে কোনোভাবেই সিরিয়রা মেনে নেবে না। এটা শুধু আমাদের কথা নয়, সিরিয়ায় এ পর্যন্ত তিনি যেসব অপরাধ করেছেন তাতে দেশের সাধারণ মানুষই তাকে আর ক্ষমতায় দেখতে চায় না।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং সন্ত্রাস মোকাবেলায় রাশিয়া নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে দেশটির ভূয়সী প্রশংসা করেছেন সিরিয়ার সমঝোতা বিষয়ক মন্ত্রী আলী হায়দার। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে যুদ্ধবিরতিতে বাধ্য করানোর ক্ষেত্রেও রাশিয়া গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত নৌপথগুলোর নিরাপত্তার স্বার্থে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 30টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ সামরিক মহড়া। আইএস এবং আল কায়েদার হাত থেকে এ অঞ্চলের নৌরুটগুলোকে নিরাপদ রাখতেই এই মহড়ার আয়োজন বলে জানায় মার্কিন নৌবাহিনী। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকের বাগদাদে পৃথক কয়েকটি বোমা ও মর্টার হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 25 জন। শনিবার বাগদাদের সাবা আল বোর শহরের একটি বাজারে একই মর্টার বিস্ফোরণে 2 জন নিহত ও 8 জন আহত হয়। এর কিছুক্ষণ পর ওয়ার্দিয়া জেলায় একটি বোমা হামলায় 2 বেসামরিক নাগরিক নিহত ও আরও 9 জন আহত হবার খবর পাওয়া যায়। একই দিন আবু গারিব শহরে মর্টার হামলায় নিহত হয় 2 সেনা সদস্য। বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সুয়াইব এলাকায় আরেকটি বোমা হামলায় এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়, আহত হয় অন্তত 8 জন। আরও 2টি পৃথক বোমা হামলা ঘটনায় নিহত হয়েছে আরও 2 জন। এসব হামলায় এখনও দায় স্বীকার করেনি কেউ। ইরাকের সাবেক প্রেসিডেন্ট ও সাদ্দাম হুসাইনের বিচার ও সাজা কার্যকরের পুরো প্রক্রিয়াটি অনৈতিক ছিল উল্লেখ করে ন্যায় বিচার হয়নি বলে জানিয়েছেন দেশটির এক সাবেক বিচারপতি। শনিবার রুশ গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মামলার রায় পুরোপুরি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের উপর নির্ভরশীল ছিল। এতে স্বচ্ছতার যথেষ্ট অভাব ছিল বলে মন্তব্য করেন তিনি। 2006 সালের নভেম্বরে মার্কিন সমর্থিত জোট সরকার ইরাকের ক্ষমতা গ্রহণের 3 বছর পর সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সাধারণ কোনো কারাগারে নয়, মার্কিন একটি সামরিক ক্যাম্পে ফাঁসিতে ঝোলানো হয় তাকে। পুরো প্রক্রিয়াটি অবৈধ বলে জানান তিনি। সাবেক ইরাকি প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে এটিকে অনৈতিক ও নৃশংস বলে দাবি করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। যুক্তরাষ্ট্র যদি প্রকৃত অর্থেই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে চায়, তবে সবার আগে সন্ত্রাসবাদকে পরোক্ষ সমর্থন দেওয়ার পরিবর্তে তাদের দমনে যুক্তরাষ্ট্রের সহায়তা করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন দেহকান। ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এমন বক্তব্যের পাল্টা জবাবে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কেরি এমন বক্তব্য দিয়ে অজ্ঞতার পরিচয় দিয়েছেন বলেও জানান তিনি। দেহকান আরও বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের উচিত এখনই এই অঞ্চল থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া। এছাড়াও যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষার অযৌক্তিক সমালোচনা করে আসছে বলেও অভিযোগ করেন তিনি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল কায়েদার সঙ্গে সংঘর্ষে সরকারি বাহিনীর অন্তত 20 সেনা সদস্য নিহত হয়েছেন। বিবিসি জানায়, শনিবার আল কায়েদা নিয়ন্ত্রিত আবিয়ান প্রদেশের আহওয়ার শহর নিজেদের নিয়ন্ত্রণে নিতে অতর্কিত হামলা চালায় সরকারি সেনারা। তবে আল কায়েদা জঙ্গিরা সরকারি সেনাদের সেখানে আটকে ফেলে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এখনও 17 সরকারি সেনা জঙ্গিদের হাতে আটক রয়েছেন। গেল বছর দেশটিতে শুরু হওয়া হাউথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর যুদ্ধের মধ্যেই সেখানে উত্থান হয় আল কায়েদা ও আইএস জঙ্গির। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী দেশটির একটি বড় অংশই এখন জঙ্গি গোষ্ঠীর দখলে। আফগানিস্তানের কাবুলে কূটনৈতিক এলাকায় 2টি বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। তবে বিস্ফোরণে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি বলে জানায় বিবিসি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আকস্মিক আফগানিস্তান সফরের পরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পাশাপাশি সেখানে গোলাগুলির শব্দও শোনা গেছে। এর আগেও তালেবান জঙ্গি গোষ্ঠী দেশটিতে বিদেশি নাগরিক এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে এই ধরনের হামলা চালিয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শনিবার কাবুলে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে এসে দেশের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক করেন। দেশটিতে প্রতিদ্বন্দ্বী 2 নেতা আশরাফ ঘানি ও আবদুল্লাহর মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তির মেয়াদ কবে শেষ হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
এ সময় মন্তব্য করেছেন জন কেরি। আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহতদের স্বজনরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। নিহতরা তালেবান জঙ্গি বলে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে দিয়েছে পরিবারের সদস্যরা। গত সপ্তাহে মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল আফগানিস্তানের পাকিস্তান সীমান্তের কাছে পাকতিকা প্রদেশে তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়। এতে 17 জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও কোনো বেসামরিক নাগরিক হতাহতের প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় মার্কিন সেনাবাহিনী। আফগান কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম আল জাজিরাকে নিশ্চিত করেছিল যে নিহত 17 জন তালেবানের সঙ্গে সম্পৃক্ত। শনিবার স্থানীয় ও স্বজনরা আল জাজিরাকে জানায় নিহত সবাই নিরপরাধ বেসামরিক নাগরিক এবং তালেবানের সঙ্গে নিম্ন আয়ের এই মানুষগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। এজিয়ান সাগরে অভিবাসী বহনকারী নৌকা ডুবে নারী ও শিশু সহ 5 জনের মৃত্যু, নিখোঁজ 4। দুর্ভোগে গ্রিস মেসিডোনিয়ার সীমান্তে আটকে থাকা শরণার্থীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের ককাসে পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়াওমিংয়ে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স। শনিবারের এই নির্বাচনে স্যান্ডার্স 56 ও হিলারি 44% ভোট পেয়েছেন। ভোটের শতাংশে স্যান্ডার্স এগিয়ে থাকলেও সাবেক ফার্স্ট লেডি ও ভারমন্টের সিনেটর উভয়েই 7 জন করে ডেলিগেটের সমর্থন পেয়েছেন। এ নিয়ে শেষ 8টি রাজ্যে ডেমোক্র্যাটদের প্রার্থী বাছাইয়ের ভোটে 7টিতেই জয় পেলেন স্যান্ডার্স। এদিকে ককাসের হিসেব নিকেশ ছাপিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে মুখ্য হয়ে উঠেছে আগামী 19 এপ্রিলে নিউ ইয়র্কের প্রাইমারি। এই নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দুই দলের মনোনয়ন প্রত্যাশীরা। নিউ ইয়র্কে ডেমোক্র্যাটদের 291 ও রিপাবলিকানদের 95 জন ডেলিগেট তাদের পছন্দের প্রার্থী বাছাই করবেন। তুরস্কের পর্যটন এলাকাগুলোতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নাগরিকদের সেখানে ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইস্তাম্বুল এবং দক্ষিণাঞ্চলের আন্তালিয়া শহরে এই ধরনের হামলার আশঙ্কা বেশি বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গেল বছর বেশ কয়েকবার তুরস্কে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় আইএস জঙ্গি এবং কুর্দিরা। এছাড়া কুর্দিদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিও গেল বছরই ভেঙে ফেলে তুর্কি সরকার। ফলে সে দেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে গেছে বলেই শনিবার তুরস্কে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রুশ প্রশাসন নতুন পররাষ্ট্রনীতি নিয়ে কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শনিবার রাজধানী মস্কোয় কাউন্সিল অফ ফরেন অ্যান্ড ডিফেন্স পলিসির সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আধুনিক বিশ্বে বৈদেশিক নীতির বিষয়গুলো দিন দিন জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি এখনো অনেক চ্যালেঞ্জিং বলেও মত লাভরভের। এই অবস্থায় আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে রাশিয়ার পররাষ্ট্রনীতিগুলো আরও গঠনমূলক ও আধুনিক হতে হবে বলেও জানান তিনি। এই লক্ষ্যে নতুন কিছু ভাবনা নিয়ে তারা কাজ করছেন বলেও জানান লাভরভ। ফ্রান্সের রাজধানী প্যারিসে সরকারের শ্রম আইন সংস্কারের বিরোধিতা করে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার শ্রম আইন সংস্কারের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে ষষ্ঠ দিনের মতো বিশাল র্যালি নিয়ে রাজপথে নামে প্যারিসের শত শত কর্মী। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পটকা ফুটিয়েছে অভিযোগ করে তাদের উপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ শুরু করলে শুরু হয় তীব্র সংঘর্ষ। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে সহিংসতা। এ সময় পুলিশ ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হবার খবর জানিয়েছে গণমাধ্যম। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা হয়েছে। সেদেশের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে অর্থ পাচারের ওই মামলায় ফার্নান্দেজের ঘনিষ্ঠ 3 ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সাক্ষ্যের প্রেক্ষিতে আগামী বুধবার ফার্নান্দেজকে আদালতে তলব করা হয়েছে। টানা 8 বছর ক্ষমতায় থাকার পর গেল বছর ডিসেম্বরে ক্ষমতা থেকে সরে দাঁড়ান ক্রিস্টিনা ফার্নান্দেজ।
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আবু সায়াফ গেরিলা গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে সরকারি বাহিনীর অন্তত 18 সেনা নিহত ও 52 জন আহত হয়েছে। আল জাজিরা জানায়, শনিবার দিনভর সেনারা গেরিলা দলটির বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় আবু সায়াফ ও তাদের মিত্র গেরিলাদের পাল্টা আক্রমণে এই সেনা নিহতের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, অন্তত 100 গেরিলা যোদ্ধা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে। এ সময় 4 সেনার শিরশ্ছেদ করা হয় এবং সেনাদের গুলিতে গেরিলা দলটির 5 সদস্য নিহত হয় বলে জানায় গণমাধ্যম। বিরোধপূর্ণ দক্ষিণাঞ্চলে অভিযানে এটি এ বছরের সরকারি বাহিনীর বড় ধরনের হতাহতের ঘটনা। এর আগে 2015 সালে ওই অঞ্চলটিতে অভিযানে 30 পুলিশ কমান্ডার নিহত হয়েছিল। সম্প্রতি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করা আবু সায়াফ ও কমিউনিস্ট বিচ্ছিন্নতাবাদীরা ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের স্বাধীনতার দাবিতে 1990 সাল থেকে গেরিলা আন্দোলন চালিয়ে আসছে। পেরুর প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সন্দেহভাজন বামপন্থী বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে 3 জন। এ ঘটনায় আহত হয়েছে 6 জন। শনিবার একটি প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সময় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে 2 সেনা ও 1 বেসামরিক নাগরিক নিহত হয়। হামলাকারীদের আটক করা না গেলেও দেশটির বামপন্থী বিদ্রোহী দল শাইনিং পথ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। কয়েক যুগের সংঘর্ষের পর 1990 সালে ভেঙে পড়ে বিদ্রোহী দল শাইনিং পথ। তবে এখনও পেরুর বেশ কিছু বনাঞ্চল নিয়ন্ত্রণ করছে তারা। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 3 জন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। শনিবার মোগাদিসুর একটি রেস্টুরেন্টের বাইরে পার্কিং লটে থাকা একটি গাড়ি থেকে এই হামলা চালানো হয়। এই ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে সেই সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও গত 2 সপ্তাহে মোগাদিসুর প্রেসিডেন্সিয়াল প্যালেস সহ শহরের উত্তর পশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এজিয়ান সাগরে ডুবে যাওয়া 4 নারী ও 1 শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে 4 জন। শনিবার গ্রিসের সামোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে। ইউরোপে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তুরস্কের সঙ্গে ইইউর করা চুক্তির পর প্রথমবারের মতো এই ঘটনা ঘটল। এর আগে গ্রিসের লেসবস শহর থেকে 2টি নৌকায় করে প্রায় 150 অভিবাসী তুরস্কে পৌঁছায়, যাদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক। চুক্তি অনুযায়ী এ সপ্তাহে প্রায় অর্ধশত অভিবাসীকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। এই চুক্তির সমালোচনা করে আসছে মানবাধিকার সংস্থাগুলো। এদিকে গ্রিস মেসিডোনিয়ার সীমান্তে আটকে পড়া শরণার্থীদের দুঃখ দুর্দশা যেন বেড়েই চলেছে। আশ্রয় সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর দিন কাটাতে বাধ্য হচ্ছে হাজার হাজার শরণার্থী। এদোমেনি শিবিরে আটকে থাকা প্রায় 12,000 শরণার্থীর অর্ধেকই নারী ও শিশু। নিজের পায়ের চেয়েও বড় মাপের এক জোড়া জুতা পরিয়ে দিচ্ছেন ছোট্ট শিশুটিকে, আর নিজের ভাগ্যে জুটেছে ছোট মাপের এক জোড়া চামড়ার জুতা। শরণার্থী হয়ে আসার পর থেকে এভাবেই চলছে তাদের জীবন। বেমানান জুতার মতোই এই মুহূর্তে তাদের অবস্থাও যেন পৃথিবীর সঙ্গে বেমানান, অবাঞ্ছিত আর অনিশ্চিত। 2 মাস আগে ইরাক ছেড়ে জার্মানির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন ইন্তিসার আলী। সে সময় তিনি ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা। ভেবেছিলেন জার্মানিতে ভূমিষ্ঠ হবে তার সন্তান, কিন্তু বলকান করিডোর বন্ধ করে দেয়ায় স্বামী ও 2 সন্তান সহ ইডোমেনি শিবিরে আটকে পড়ে আছেন তিনি। এমন শারীরিক অবস্থা নিয়েই তাকে করতে হচ্ছে দৈনন্দিন সব কাজকর্ম আর ছুটতে হচ্ছে 2 মুঠো খাবারের সন্ধানে। ইরাক ছেড়ে আসার সময় আমি ভেবেছিলাম 10-12 দিনের মধ্যেই জার্মানিতে পৌঁছাতে পারবো, কিন্তু আমার দুর্ভাগ্য তুরস্ক সীমান্তেই প্রায় 1 মাস আটকে থাকতে হয়। আর এখন এখানে অবরুদ্ধ হয়ে আছি প্রায় 20 দিন। আমার এখন 9 মাস চলছে। যে কোনো সময় আমার সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু এখানকার এই ঠান্ডায় আমার সন্তানকে বাঁচাতে পারবো কিনা তা জানি না। গ্রিস মেসিডোনিয়ার সীমান্তে আটকে পড়া শরণার্থীদের প্রায় 40% শিশু। প্রতিকূল আবহাওয়া ও শরণার্থী শিবিরের অস্বাস্থ্যকর পরিবেশে এই শিশুদের অবস্থা খুবই শোচনীয় বলে জানিয়েছে সেখানে কর্মরত সাহায্যকারী সংস্থাগুলো। এই অবস্থায় আটকে পড়া শরণার্থীদের একটাই দাবি, অবিলম্বে খুলে দেয়া হোক জার্মানির সীমান্ত। সঞ্জনা চৌধুরী,
সময় সংবাদ। হিটলার যে বাড়িতে জন্মগ্রহণ করেছিল তা জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়ার সরকার। বাড়িটি ঘিরে নব্য নাৎসিদের আগ্রহকে দমন করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অস্ট্রিয়ার কর্মকর্তারা। 1889 সালে অস্ট্রিয়ার ব্রাউনাউ এম ইন শহরের একটি বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন অ্যাডলফ হিটলার। 1972 সালে বাড়ির মালিকের কাছ থেকে বাড়িটি ইজারা নেয় অস্ট্রিয়া সরকার। পরবর্তী দীর্ঘদিন তা প্রতিবন্ধীদের পুনর্বাসনের কাজে ব্যবহার করা হয়েছিল। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ভারতের কেরালায় আতশবাজি থেকে মন্দিরের আগুনে পুড়ে নিহতের সংখ্যা বেড়ে শতাধিক, আহত 350-রও বেশি। বিধানসভা নির্বাচিত হলে আসাম থেকে বাংলাদেশিদের বহিষ্কারের ঘোষণা বিজেপির। ভরাডুবির আগে বিরোধী নেতাদের দেশ ছাড়তে বললেন মমতা। ফ্রান্সে হামলার পরিকল্পনা ছিল ব্রাসেলস হামলাকারীদের, স্বীকারোক্তি আব্রেইনের। সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা বেলজিয়ামের। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, সমালোচনার মুখে আয়কর পরিশোধের বিবরণী প্রকাশ করলেন ক্যামেরন। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।